প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার বামে রয়েছেন সোহরাব হাসান, সাংবাদিক কলামিস্ট, এবং আমার ডানে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাদের দুজনকে আজকে আলোচনার জন্য স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারের কাছে জনগণ কি চায়। আমি প্রথমেই আলোচনার জন্য যাব সোহরাব হাসানের কাছে। আপনি আমাদের জানাবেন সরকারের কাছে আসলে জনগণ কি চায়। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় অভ্যুত্থান হয়েছে, তারপর বিভিন্নভাবে নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। এবারও একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। জনগণ কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে? সরকারের কাছে জনগণ কি চায়? জনগণ চায় সুশাসন, জনগণ চায় নিরাপত্তা, জনগণ চায় নিত্যপণ্যের দাম সে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। জনগণ চায় ঢাকা শহরে বিশেষ করে যানজট মুক্ত পরিবেশ। জনগণ চায় বন্যা দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ এবং পুনর্বাসন কর্মসূচি সফল হবে এবং যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের অনেকগুলো খাতে বেশ ক্ষতি হয়েছে। শিক্ষা এখনও আমরা চালু করতে পারিনি, অন্তত উচ্চশিক্ষা। সুতরাং যত দ্রুত সম্ভব শিক্ষাটা চালু করা। দৃশ্যমান কোনো পরিকল্পনা আমাদের আসলে দেখা যাচ্ছে না, সেটা আমি বলছি যে স্বাস্থ্য সেবা খুবই বেহাল অবস্থা। এমনকি সরকার বলেছিল যে যারা আহত হয়েছেন এই আন্দোলনে, গুলিতে বা যে কোনোভাবে, তাদের দ্রুত চিকিৎসা, কিন্তু আমরা দেখছি বা গণমাধ্যমেই দেখি আমরা যে চিকিৎসা পাচ্ছে না, আহাজারি করছে অনেকেই। তারা যে অনেকে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সেটি হয়তো ফেরত পাবে না, কিন্তু দ্রুত চিকিৎসার ব্যবস্থা তো করবে, প্রয়োজনে বাইরে নিয়ে যাবে। এটি হচ্ছে এই মুহূর্তের চাওয়া। আরেকটি হচ্ছে যে কারণে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এবং আপনি যে বললেন যে এই অভ্যুত্থানের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থান বা যে কোনো গণ অভ্যুত্থান তখনই হয় যখন দেশে গণতন্ত্র থাকে না। যে দেশে গণতন্ত্র সচল থাকে, যে দেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে কাজ করে, রাজনৈতিক নেতৃত্ব বিচক্ষণতার পরিচয় দেন, অন্তত ক্ষমতাসীন, সে দেশে কিন্তু গণ অভ্যুত্থানের প্রয়োজন হয় না, সে দেশে রাস্তায় আন্দোলনের প্রয়োজন হয় না। সরকারের নীতি কর্মসূচি পরিকল্পনা নিয়ে, তার প্রতিশ্রুতি নিয়ে সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে এবং সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা যেটি ভালো মনে করে সেই সিদ্ধান্ত আসবে, এবং সেটি যদি গণবিরোধী হয় তার বিরুদ্ধে একটা আন্দোলন হতে পারে, তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে। কিন্তু আমরা আপনি 69 থেকে যদি বলি, আমরা তো অনেকগুলো গণ অভ্যুত্থান দেখলাম। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূল কথাই ছিল গণতন্ত্র, তার মূল কথাই ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠা। কিন্তু আমরা এগুলো তো প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এই মুহূর্তে আরেকটি যে এই গণ অভ্যুত্থানের পর আরও কিছু উপসর্গ দেখা দিয়েছে, যে কিছু প্রবণতা, সেগুলো কিন্তু আমাদের শঙ্কিত করে। কিছু বিষয়ে যেমন আশান্বিত করে যে হ্যাঁ, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা 3টি নির্বাচনে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জনগণ ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এক ধরনের নিরাপত্তাহীনতায় আছে। প্রান্তিক মানুষগুলো আরও প্রান্তিক হয়ে যাচ্ছে। সুতরাং তাদের অভয় দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া এবং ধর্মীয় উগ্রতাও বেড়েছে। আপনি বিভিন্ন জায়গায় মাজার, খানকা, পীরের যেসব আস্তানা, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশ তো পরমত সহিষ্ণু দেশ বলে আমরা দাবি করি, আর সুতরাং সেই পরমত সহিষ্ণুতা থাকবে না কেন? সরকার অনেক কঠোর ভাষায় এগুলো বন্ধ করতে বলছে, তারপরও কিন্তু বন্ধ হয়নি। সুতরাং আমরা চাই জনগণের নিরাপত্তা, এবং পরবর্তীকালে এই সরকার যে অঙ্গীকার নিয়ে এসছে, রাষ্ট্র সংস্কার, সংবিধানে যেসব গলদ আছে সেগুলো দূর করা, বিচার বিভাগকে স্বাধীন করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এবং
একটি সুষ্ঠু অবাধ ভোটের ব্যবস্থা করা সেটি পরের, কিন্তু এই মুহূর্তের সমস্যাগুলো যাতে সমাধান হয় সে ব্যাপারে সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটি যে খুব সুফল এসেছে সেটা বলা যায় না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনার কাছে আবারও আসবো। আমি একটু রহিন হোসেন প্রিন্স আপনার কাছে জানতে চাই, সোহরাব হাসান বলছিলেন বিভিন্ন সংকটের কথা। সিপিবি বৈষম্যহীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ কিংবা গণতন্ত্র নিয়ে অনেক কথা বলেছে, কিংবা বিগত সময়ে নির্বাচন নিয়ে যেই দেশে পরিস্থিতি ছিল সেগুলো নিয়েও আপনারা কথা বলেছেন। এই মুহূর্তে এসে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ চালাচ্ছে তখন আপনারা সরকারকে কিভাবে সহযোগিতা করছেন একটি রাজনৈতিক দল হিসেবে? প্রথমত আমি আপনার ওই কথায় সরাসরি যাওয়ার আগে একটু ভূমিকা এটুকুই বলি। আপনি একটু আগে যে প্রশ্ন তুলেছেন, দেখেন একটা সাধারণ মানুষ যদি বলেন সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নিরাপদ জীবন চায়, এটি একটা। আরেকটা হচ্ছে সে এইখানে নিরাপদ জীবনের মধ্যে নিশ্চয়ই স্বাধীনতা এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমি ওইদিকে নাইবা গেলাম। এবং তার এই চাওয়াটা প্রধানত হয় আমাদের বাস্তবতা অনুযায়ী রাষ্ট্রের কাছে। তা রাষ্ট্রের পাহাদার হয় সরকার, এই জন্য সরকারের কাছে চাওয়া হয়। আর খুবই স্বাভাবিক এই সরকার গঠিত হয় জনগণের মতামতের ভিত্তিতে, হয় মানে হওয়ার কথা। না হলে যেটা হয়, সৌরভ ভাই অলরেডি বলে ফেলছেন যে একটা অগণতান্ত্রিক শাসন থাকলে হয় গণ অভ্যুত্থান বা নানা ধরনের ঘটনা ঘটে। তো এটাই তাই, এবং এই চাওয়াটাই একদিনেই শেষ হয় না। এই চাওয়াটা সে দেখতে চায় যে একটা দেশ বা বিশ্ব তার বাস্তবতা অনুযায়ী কতটুকু তার প্রাপ্য সে পাচ্ছে কিনা। তা যদি সেই জনগণকে এই পুরো কাজের সাথে ইনভলভ করা যায় তাহলে কিন্তু সে জিনিসটা বুঝেই তার দায়িত্ব পালন করতে পারে। তার মানে আমি এই কথাটা আনলাম এই জন্যে, সে যেমন চায় তার আবার কিছু দেওয়ারও আছে দায়িত্ব পালনের। এটা নির্ভর করে যে আমরা মানুষকে ইনভলভ করতে পারছি কিনা। আমি সেই সূত্র ধরে, আপনি যেহেতু এই সরকার এবং আমাদের দলের সহায়তার কথা বলেন, আমি যদি এইখানেই মিলাই তাহলে কি দাঁড়ালো, যে একটা অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরেই রাজত্ব করছিল এবং আমরা এই সরকারকে বারবার বলে আসছিলাম যে অন্তত পক্ষে উন্নয়নের গল্প বলা হচ্ছে, হ্যাঁ উন্নয়ন হয়েছে অনেক দৃশ্যত, সেটা অন্য আলোচনা, কিন্তু মানুষের ন্যূনতম ভোটের অধিকার ধ্বংস করে ফেলানো হয়েছে। সারা দেশে একটা ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। এটাই আইন শৃঙ্খলা যেন গুটি কয়েক ব্যক্তির জন্য, অন্য কিছু আর না। মানে যাই হোক, এইটুকুই থামলাম আমি। তাহলে এই জায়গা থেকে একটা উত্তরণের জন্যে আমাদের যে নর্মাল গণতান্ত্রিক প্রক্রিয়া সেই কাজটা করুক, সে করলো না। না করার ফলাফলটা কি দাঁড়ালো? তাহলে দীর্ঘ আমাদের এই সংগ্রাম, বিশেষ করে আমি বলবো ৯ ক্ষমতায় আসার পরে ১২-১৩ থেকে শুরু হয়েছে এবং তারপরে এই ২৪ সাল পর্যন্ত এই সময়কালে, তাহলে তার এই অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা কিন্তু একটা দীর্ঘ লড়াই করছিলাম। তো সেই লড়াইয়ের একটা ব্যাপার ছিল যে এই গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা পাওয়া, আর এই যে মানুষের যে চাহিদার কথা বললেন, এটাই। এর সাথে আরও কয়েকটা জিনিস যুক্ত হয়েছিল। সেই যুক্ত হওয়াটা কি, দেখা যাচ্ছে সে তার এই অগণতান্ত্রিক শাসন বহাল রাখতে পারছে কতকগুলো আমাদের প্রাতিষ্ঠানিক, যেখানে তার সাংবিধানিক প্রতিষ্ঠান সেটাকে একেবারে দলীয়করণ করে ফেলানো হয়েছে। এরকম আরও অনেক কিছু আছে। তাহলে একটা বড় প্রশ্ন হচ্ছে, এটাকে সংস্কার করতে হবে, সংবিধানে যে গলদগুলো আছে দূর করতে হবে, না হলে এটাই এই স্বৈরাচারের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। আরেকটা জিনিস দাঁড়িয়ে গেছিল দৃশ্যমান, সেটা হচ্ছে যে এই যে গরিব মানুষ, তারা কৃষক, ক্ষেতমজুর, তারা যদি জিনিসপত্রের দাম নাও পায় সে কিন্তু উৎপাদন অব্যাহত রেখেছে। আমাদের গার্মেন্টস শ্রমিক পর্যাপ্ত বেতন না পেলেও কিন্তু সে তার উৎপাদন ঠিক রেখেছে। আমাদের বিদেশে অবস্থানরত যারা আছে তারা দেশে আসলে অপমানিত হয়, এখানে কষ্ট করে থাকে, তারপরে কিন্তু রেমিটেন্স তারা রেখেছিল। তাহলে কথা ছিল এই টাকা হচ্ছে লুটপাট হয়ে বিদেশে চলে গেছে এবং আমাদের ব্যাংকগুলো ফোকলা করে নিয়ে কিছু লোক এগুলো রাজত্ব করছে, সেগুলো আদায় করা হবে। আদায় করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, আর যাতে এই ধরনের স্বৈরাচার উদ্ভব না হয় তার কার্যক্রম শুরু করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাতে করে জনগণ একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। তাহলে এই সরকারের কাছে আমাদের চাওয়া তাই। কিন্তু এইখানে দাঁড়ালো কি, বোঝার জন্য খালি এটা বলেই শেষ করি। এই সরকার মনে রাখতে হবে একটা রেভলিউশনারি সরকার না, যে ঠিক আছে আমরা কতগুলো কোন কোন পয়েন্টে এই দাবিতে করছি, একটা বিপ্লব করলাম, ক্ষমতা দখল করলাম এবং আমরা ওই কাজটা শেষ করে যাব, সেটা যেমন পুরোপুরি না। আবার রেগুলার সরকারও না। রেগুলার সরকার বলতে আমি মিন করছি ভোটে দিয়ে নির্বাচিত। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অতিরিক্তের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পার্থক্য হলো একটা গণজাগরণের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে আসছে এবং হাজারো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার অন্যর কাছে যা চাওয়া তার থেকে একটু বেশি চাওয়া। সেই বেশি চাওয়া যদি দুইটা কি বলবো,
একটা হচ্ছে সে যে কথা আমরা বলি যে একটা ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কার করে আলোচনা শুরু করা দরকার। আরেকটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সংকট, সেটা দূর করার সাথে সাথে কতকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেটা সংস্কার করা কি করতে হবে ঠিক করে কাজে হাত দেওয়া। এই কাজটা সরকার যতটুকু করতে চাইছে আমরা বারবার বলছি, আমরা সেক্ষেত্রে সহায়তা করতে চাই। কিন্তু আপনাকে আজকেই বলতে হচ্ছে এই সরকার কতটুকু সহায়তা নেবে আমরা জানি না, কারণ এই সরকার গঠিত হওয়ার পরে 12 তারিখে আলোচনা করছে কি আমি সেটাই বলে দিচ্ছি আপনাকে যে এই গঠিত হওয়ার পরে 12 তারিখে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে ওনাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। তখন অল্প কথার পরে ওনারা আমাদেরকে বললেন যে আমরা সেপ্টেম্বর মাস থেকে আমরা আলোচনা শুরু করব, এবং আমাদেরকে ঠিক এইভাবেও বললেন যে আপনারা তো অনেক, একজন উপদেষ্টা, বিশেষ করে ওইখানে প্রধান উপদেষ্টা উপস্থিতিতে, আপনারা তো অনেক চিন্তা করেন, পুরনো কাজ দেখেছি, তো আপনারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেন, আমরা পরে যখন বসবো এগুলো আমরা শুনতে চাই, আপনারা 1 মাস 2 মাস বা 3 মাস কীভাবে বলতে চান। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই আলোচনা দেখছি না, বরঞ্চ খুবই দুঃখের সাথে কথা বলছি, দেখবেন গার্মেন্টস শিল্প অঞ্চলে যে সংকট, সেখানে কিন্তু একজন নারীর মৃত্যুর মতো ঘটনা ঘটলো। জিনিসপত্রের দাম, যে সিন্ডিকেট ভেঙে কাজ করার কথা, সেগুলো হয় নাই। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের সংকট যদি ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে ব্যবস্থা না নেওয়া যায়, এবং একটু জায়গায় কথাগুলো বললাম, দৃশ্যমান ভূমিকা যদি সরকারের না থাকে, তাহলে এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেইটা কিন্তু মানুষকে কিছুটা হতাশাগ্রস্ত করতে পারে, যা আমরা যতটুকু সহায়তা করে এই সরকারকে তার প্রকৃত যে কাজ, মানুষের চাওয়া যেটা করতে চাই, সেই জায়গাটা কিন্তু একটু প্রশ্নবদ্ধ হয়ে থাকছে। আবারও আসবো আপনার কাছে, আমি একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই। রহিন হোসেন প্রিন্স যেটি বলছিলেন আলোচনার বিষয়ে, যেই মানুষগুলো, রাজনৈতিক দলগুলোই তো সাধারণত সরাসরি জনগণের সাথে কাজ করে, তো তাদের সাথে আলোচনা করা ছাড়া যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার কি আদৌ সম্ভব, কতটুকু সম্ভব? এখানে আলোচনার ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা হয়েছে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দলের সাথে, আওয়ামী লীগ বাদে। যেহেতু আওয়ামী লীগের কেউ ছিল না, বা আওয়ামী লীগকে এখনও ডাকার পরিবেশ পরিস্থিতি আছে কিনা সেটাও প্রশ্ন। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ নিজে, তারা যে 15 বছর ক্ষমতায় ছিল, বিশেষ করে শেষ 10 বছর, যে তারা চেয়েছিল আওয়ামী লীগ ছাড়া কেউ নেই, থাকবে না। আবার এখন যদি হয় আওয়ামী লীগ কোথাও নেই বা আওয়ামী লীগকে কোথাও রাখা যাবে না, আমি মনে করি এটি সমার্থক হয়ে যাবে, যে দুটোই খারাপ। সুতরাং তার দল হিসাবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার হোক। কিন্তু একটি দল বা তার সমর্থক, দল নেতাও বাদ দিলাম, মনে করেন আওয়ামী লীগ 10,000 নেতাকর্মীর এই বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তার যে 2 কোটি সমর্থক আছে তাদের কি হবে? তাদের কি মত প্রকাশের স্বাধীনতা নেই? তারা কি ভোট দিতে পারবে না? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, তবে প্রধান উপদেষ্টার সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ, তাতে কিন্তু একটা বার্তা আছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। সেটা তিনি বলেছেন, আর মানে কিভাবে আলোচনা হবে অত বিস্তারিত বলেনি। তিনি বলেছেন এই সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, এই কমিশন এখন মাত্র কিন্তু এক সদস্যের কমিশন, তারা অন্যদের নিয়ে, সদস্যদের নিয়ে যে পূর্ণাঙ্গ কমিশন হবে, তারপর 1 অক্টোবর থেকে তারা আলোচনা শুরু করতে পারবে, কার্যক্রম শুরু করতে পারবে ধারণা করছেন। তারা একটা রূপরেখা তৈরি করার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, মানে তারা যদি বসেন প্রয়োজনে, আর এই কমিশন রিপোর্ট দেওয়ার পর তখন উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা আলোচনা করবে, আলাদা বা একসাথে হতে পারে। তো সেটা বেশ মোটামুটি দীর্ঘ প্রক্রিয়া, কারণ 3 মাস সময় দেওয়া হয়েছে যে এই কমিশনের, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরপর তারা যদি এরপর সরকার আলোচনাটা শুরু করবে। এখন কোথা থেকে শুরু করবে এবং কোথায় শেষ হবে, ইতিমধ্যে কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এবং বলেছে যে সব কাজেই যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে রাজনৈতিক দল করবে। এটা কমিউনিস্ট পার্টি সহ অন্য দলগুলোও বলেছে। যে সুতরাং দুটো, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিয়ে মানুষের ভয় আছে যে তারা যে কথা দেয়, ক্ষমতায় যে সে কথা রাখে না, ক্ষমতাসীনদের ব্যাপারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াটা কী হবে। ইতিমধ্যে যে আমরা যে এতদিন যে প্রক্রিয়ায় নির্বাচন করে আসছি, তার অনেকগুলো গলদ বের হয়েছে। শুধু
ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা না, যে শুধু কর্তৃত্ববাদ না, শুধু একতরফা নির্বাচন না, যে সমাজের বিভিন্ন অংশীজনদের গ্রহণ করার, অংশীজনদের নিয়ে আসার। এ সম্পর্কে কিন্তু বিএনপির একটা সংস্কার তারা 31 দফা দিয়েছে। কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিরও নানা রকমই আছে। তবে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বাদে অন্য দলগুলো আনুপাতিক হারে ভোটের উপর জোর দিয়েছে। আনুপাতিক হারে ভোট হলে মানে সংসদে অনেক দলের প্রতিনিধিত্ব হবে। কারণ এখন হচ্ছে যে আমরা গত 33 বছর দেখে আসছি, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, অথবা তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে দলগুলোকে। বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এটি যখন আন্দোলন করছিল তখনই তাদের এই স্লোগান বা এই প্রতিশ্রুতি ছিল। সেটি হতে পারে, কিন্তু জাতীয় সরকার, আমি গত সপ্তাহে একটা লেখা লিখেছি যে বিএনপির জাতীয় সরকার কি জামাত থাকবে বা কে কে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় সরকার হতে হবে, কিন্তু যেটি আমরা কখনো দেখিনি, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও যেটি হওয়া উচিত ছিল, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে সরকার, কিন্তু সেটি হয়নি। স্বাধীনতার পরও হয়নি, এবং বিভিন্ন জাতীয় সরকারের বিভিন্ন দলই জাতীয় সরকারে আওয়াজ দিয়েছে। এখন ধরুন বিএনপি যে জাতীয় সরকারের কথা বলেছে, তারা বলেছে স্বৈরাচার, মানে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সরকার বা তার সহযোগীদের বাদ দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী, তারা জাতীয় পার্টির ইঙ্গিত দিতে পারে বা 14 দলের ইঙ্গিত দিতে পারে। তাহলে কিন্তু একটা বড় অংশ এই বিএনপির জাতীয় সরকার থেকে বাতিল হয়ে গেল। হতে পারে সেটি, কারণ নির্বাচনে যারা জয়ী হবে তারাই তাদের পছন্দ মতো সরকার করবে, কিন্তু সেটা জাতীয় সরকার হবে না। আপনাকে ধন্যবাদ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। রহিন হোসেন প্রিন্স, বিএনপির জাতীয় সরকারে সিপিবি থাকবে কিনা? না, প্রথম কথা, জাতীয় সরকার যদি আমি দূর থেকে যেটা বুঝে নিয়েছি, যদি বলে সৌরভ ভাই ঠিকই বলেছেন, ওনারা কিন্তু এই কথা বলেছিলেন আগে যখন আন্দোলন করছে। ওনারা বলছিলেন যাদেরকে নিয়ে ওনারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে ভবিষ্যতে নির্বাচিত হলে জাতীয় সরকার করবেন। আপনি ওই সময়ের কথা একটা ছিল, সেটা যদি বলেন একটা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে, বিজয় হলে কী করবেন। এখন নতুন করে নতুন পরিস্থিতিতে ওনারা কি করবেন সেটা তখন দেখা যাবে। সুতরাং এই আলোচনাটা এই নির্বাচনের পরও কিন্তু, হ্যাঁ, পতনের পরও বলেছে, কিন্তু আমি বলছি যে নির্বাচন হওয়ার পরে পুরো পরিস্থিতির উপরে নির্ভর করবে। যেটা আপনি বললেন জামাত অন্য কোশ্চেন কি হবেই, এই গেল হচ্ছে। সুতরাং ওইটা স্পষ্ট না, কিন্তু আমি বলে দিই, ওটা অন্য আলোচনা, আমি ওই কথা বলে দিই। কমিউনিস্ট পার্টি এখন পর্যন্ত তার পরিষ্কার রাজনীতি। আমরা বলেছি যেমন দীর্ঘদিন লড়াই করছিলাম দুঃশাসনের উচ্ছেদের সাথে সাথে ব্যবস্থা বদল করতে হবে, এবং এইটার জন্য আমরা বলেছি বাংলাদেশে দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের পরে, কম বেশি কারোর হতে পারে, কিন্তু তারাই এই সংকটের হোতা। সুতরাং এর জন্যে একটা নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। সুতরাং সেটাই আমাদের মূল লক্ষ্য। সুতরাং শাসক গোষ্ঠীর কোনো জাতীয় সরকারের সাথে থাকার আলোচনাটাই সিপিবিতে নাই। সুতরাং ওইটা আমি আলোচনার এজেন্ডা হিসেবে মনে করছি না। বরঞ্চ এই সময় গুরুত্বপূর্ণ যেটা সৌরভ ভাই যেখানে এসে থামলেন, আমি যদি বুঝে থাকি সেটাই কেন্দ্রবিন্দু করা দরকার। একটা হচ্ছে, আগে আমিও যেখানে বলেছি, তাহলে এটাই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখন একটা ভালো নির্বাচন চাই আর সংস্কারের কাজটা শুরু করুক। এবং এটা কিন্তু কোশ্চেন রয়ে গেছে, এটাকে জনগণের কাছে এরও উত্তর আমাদের পরিষ্কার করতে হবে যে এর আগে 90-এর পরে রেহমান সুবহান স্যারের নেতৃত্বে ভলিউম অফ মানে সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়েছিল, কেউ মেনে নেয়নি। এমনকি 2008-এর পরে ওই সময়ে স্থানীয় সরকার সহ অন্ততপক্ষে তার সংস্কারের জন্য প্রস্তাব তৈরি করা হয়েছে, এবং আমরা নিশ্চিত যারা ক্ষমতায় ছিল ওটা উল্টাও দেখে নাই। সুতরাং মানুষের তো কোশ্চেন রয়ে গেছে যে তারা এই কথাগুলো বলবে, কিন্তু আসলেই ক্ষমতাশ্রয়ী দল, মানে যারা শাসক গোষ্ঠী বলতে আমরা মিন করি, ক্ষমতায় যারা ছিল বিভিন্ন সময়, তারা এটা করবে না, সুতরাং করে যাক। কিন্তু সেইটাও তো কারেক্ট না। সুতরাং সেইটা এরকম করতে হবে। আমরা যেভাবে বুঝি, যেমন 6টা করেছে, 6টা যেটা সংস্কার, আমি খুব সরলীকরণ করে বলি, তার 5টাকে এক পাশে নেন আর একটা এক পাশে নেন। এই 5টার সংস্কারের কাজটা করার পরে, এবং আমাদের একটা ডিমান্ড, এগুলো খালি 3 মাস অপেক্ষা করেন না, এই সময়ও রাজনৈতিক দলগুলোকেও সাথে নেন, অন্যদেরকে সাথে নিয়ে কথা বলেই এইটাকে সংস্কার কি করতে হবে রূপরেখা করে শুরু করেন। আর নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আজকেই আলোচনা শুরু করেন রাজনৈতিক দলগুলোর
সহ সবাইকে নিয়ে ভালো কি করা যায়। ধরুন উদাহরণ দিই, আমরা সৌরভ ভাই বলেছেন, ওনারা একাধিকবার লেখাও বলেছেন, বাংলাদেশে এই বামপন্থীরা আমরা অনেক দিন ধরে সংখ্যানুপাতিক পদ্ধতি অনেক কথা বলছি। বিএনপি কিন্তু বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। এখন দেখলাম একজন উপদেষ্টা আবার প্রাদেশিক সরকারের কথা বলা আছে। আমাদের দিক থেকে পরিষ্কার, আলোচনায় বাদ দেওয়ার দরকার নেই, আলোচনা হোক না। বামপন্থীরা দীর্ঘদিন ধরে ভালো কথা বলছে, মানে ভালো কথা বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভোটের রাজনীতির ক্ষেত্রে বামপন্থীরা আসলে কতটুকু অগ্রসর হতে পারে? আচ্ছা, আমি ওই প্রশ্নের উত্তর এটার সাথে দেই। তাহলে হচ্ছে সংস্কারের আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা এই আলোচনাটা শুরু করুক। তারা করলেই কিন্তু আপনি ওই যে জনগণকে ইনভলভ করার কথা, জনগণও ইনভলভ হবে। তাহলে একটা নির্বাচন তো খালি আপনি কতগুলো আইন নীতি করলে হবে না, জনগণকেও সাথে নিতে হবে। সেই কাজটা করার দিকে এই সরকার আগাক বলে মনে হচ্ছে। আপনার ওই কথার একটা উত্তর, মানে এটা অনেক বড় আলোচনা, আপনার এই টেবিলে অনেক আলোবার বলেছে, কিন্তু সহজে যদি বলি আসলে খুব কীভাবে উত্তর দেবো। একটা দিতে পারি যে ভোটের রাজনীতিতে তো আমরা মানে কি বলে পারঙ্গম না, আমরা পারি না। আবার উল্টা করে বললে ভোটের রাজনীতিটা এটা টাকার খেলার উপরে দাঁড় করানো হয়েছে, ভোটের রাজনীতিটা মার্কার উপরে দাঁড় করানো হয়েছে, ভোটের রাজনীতিটা মাসেলের উপরে নির্ভর করা হয়েছে, ভোটের রাজনীতিটা সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচারের উপরে নির্ভর করা হয়েছে, ভোটের রাজনীতিটা প্রশাসনিক কারসাজির উপরে নির্ভর করা হয়েছে। আমরা তো দাবি করি যে এই কাজগুলো বাদ দিয়ে ভোটে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার যদি সম অধিকার নিশ্চিত করতে পারে, যেটা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কারে বলা আছে যে নির্বাচন এমনভাবে হোক যে কথার কথা ভোটে দাঁড়াবে যাদের দাঁড়াবে, কিন্তু সমস্ত প্রচার প্রপাগান্ডার দায়িত্ব নির্বাচন কমিশন নিয়ে নেবে। তাহলে সেই রকম একটা জায়গায় যদি যাওয়া যায় এবং মানুষের চেতনায়, হ্যাঁ নিশ্চয়ই আমাদের ত্রুটি আছে নির্বাচন নিয়ে, সেইখানে যদি যেতে পারি, আমার ধারণা যত খারাপ অবস্থা দেখছেন এত খারাপ অবস্থা হওয়ার কথা না। আর সবচেয়ে বড় কথা, যদি পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা ভাবেন, সংসদীয় গণতন্ত্রে, যেটা সোহরাব হাসান ভাই এইখানে আবার পুনরুল্লেখ করলেন, তাতে শুধু আমরা না, অন্যান্য দলের যদি পার্টিসিপেশন এবং কণ্ঠ চান, তাহলে অবশ্যই সংখ্যানুপাতিক পদ্ধতি সহ এ ধরনের পথ খুঁজে বের করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সোহরাব হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনলেন এবং জানলেন নানান সমস্যা এবং সমাধানের পথও তারা নিয়ে কথা বলেছেন। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলো এবং জনগণ সহযোগিতা করবে। আমরা যেই স্বপ্ন নিয়ে আসলে অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের অভীষ্ট লক্ষ্য যাতে আমরা পূরণ করতে পারি। আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।